সুপ্রিয় ইকো কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, সকলকে অনলাইন ক্লাসের মাধ্যমে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি সকলে ভালো আছো। আমি আজ তোমাদের জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমি তোমাদের জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ের যে প্রাণীর বিভিন্নতা শ্রেণীবিন্যাসে প্রাণী জগতের যে প্রধান পর্ব আছে সেই পর্ব নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করেছি। সেই প্রাণী জগতের প্রধান পর্বকে প্রাণী জগৎকে 9টি প্রধান পর্বে ভাগ করা হয়েছে। সেই 9টি প্রধান পর্বের মধ্যে 8টি হলো নন কর্ডাটা আর একটি হলো কর্ডাটা। আমি তোমাদের সাথে এই নন কর্ডাটা যে 8টি পর্ব আছে সেটি নিয়ে তোমাদের সাথে আলোচনা করা হয়ে গেছে। আজ আমি কর্ডাটা পর্ব নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তাহলে শিক্ষার্থী, আজকের আলোচ্য বিষয় হচ্ছে কর্ডাটা। আর এই কর্ডাটা পর্বটি মানুষের কাছে সবচেয়ে বেশি পরিচিত। আর এরা পৃথিবীর সব পরিবেশে বাস করে। এদের বহু প্রজাতি ডাঙ্গায় বসবাস করে। আবার জলচর কর্ডাটাদের মধ্যে বহু প্রজাতি স্বাদু পানিতে অথবা সামুদ্রিক পানিতে বাস করে থাকে। অনেক প্রজাতি বৃক্ষবাসী, মরুবাসী, মেরুবাসী, গুহাবাসী ও খেচর জীবনযাপন করে থাকে। আর কর্ডাটা পর্বের বহু প্রাণী পরজীবী হিসেবে অন্য প্রাণীর দেহ সংলগ্ন হয়ে জীবন ধারণ করে থাকে। তাহলে শিক্ষার্থী, কর্ডাটা কি আমরা সে সম্পর্কে একটু জেনে নিই। তাহলে কর্ডাটা হচ্ছে ত্রিস্তরী গঠন বিশিষ্ট প্রকৃত সিলমযুক্ত যে সকল প্রাণীদের জীবনের যে কোনো দশায় বা সবসময় স্থিতিস্থাপক নটকট, পৃষ্ঠীয় ফাঁপা স্নায়ুরজ্জু, গলবিলীয় ফুলকারন্ধ্র ও পশ্চাৎ লেজ থাকে আর সংবহনতন্ত্র বদ্ধ প্রকৃতির, তাদেরকে বলে কর্ডাটা। তাহলে কর্ডাটা কি আমি আবারও বলতেছি। কর্ডাটা হলো যে ত্রিস্তরী গঠন বিশিষ্ট প্রকৃত সিলমযুক্ত যে সকল প্রাণীদের জীবনের যে কোনো দশা অথবা সবসময় স্থিতিস্থাপক নটকট, পৃষ্ঠীয় ফাঁপা স্নায়ুরজ্জু, গলবিলীয় ফুলকারন্ধ্র ও পায়ু পশ্চাৎ লেজ থাকে এবং সংবহনতন্ত্র বদ্ধ প্রকৃতি, তাদেরকে বলে কর্ডাটা। তাহলে শিক্ষার্থী, কর্ডাটা কি আমরা বুঝতে পারলাম। আর এই কর্ডাটা পর্বের যে বৈশিষ্ট্য, সে সাধারণ বৈশিষ্ট্য সম্পর্কে আমি তোমাদের আজ একটু সংক্ষিপ্ত ধারণা দিব। এই কর্ডাটা পর্বের যে নটকট আছে, সেই নটকট হলো ভ্রূণ অবস্থায় অথবা সারা জীবন ধরে কর্ডেটের পৃষ্ঠ মধ্যরেখা বরাবর দণ্ডাকার ও স্থিতিস্থাপক নিরেট নটকট অবস্থান করে। তাহলে শিক্ষার্থী, এই নটকট কোথায় অবস্থান করতেছে? নটকট ভ্রূণ অবস্থায় অথবা সারা জীবন ধরে কর্ডেটের পৃষ্ঠ মধ্যরেখা বরাবর দণ্ডাকার ও স্থিতিস্থাপক কি থাকে? নটকট থাকে। আর এই উন্নত মেরুদণ্ডী প্রাণীদের ক্ষেত্রে পূর্ণাঙ্গ অবস্থায় নটকট মেরুদণ্ডের দ্বারা প্রতিস্থাপিত হয়। মানে উন্নত প্রাণীদের দেখে কি হচ্ছে, যে উন্নত প্রাণীদের ক্ষেত্রে এই নটকট কি হচ্ছে? পূর্ণাঙ্গ অবস্থায় এই নটকট মেরুদণ্ড দ্বারা প্রতিস্থাপিত হয়। আর এই পৃষ্ঠ যে ফাঁপা স্নায়ুরজ্জু, এই পৃষ্ঠ ফাঁপা দেহের পৃষ্ঠদেশে কি থাকে? একটি পৃষ্ঠ ফাঁপা স্নায়ুরজ্জু থাকে। আর মেরুদণ্ডী প্রাণীদের ক্ষেত্রে পূর্ণাঙ্গ প্রাণীতে দেহের অগ্রভাগে এই পৃষ্ঠ ফাঁপা স্নায়ুরজ্জুটি কি হচ্ছে? দেহের অগ্রভাগে পরিণত হয়ে মস্তিষ্কে পরিণত হচ্ছে এবং পশ্চাতে সুষুম্নাকাণ্ড গঠন করে। মানে এই যে পৃষ্ঠ দেশে যে একটি ফাঁপা স্নায়ুরজ্জু থাকে, এই ফাঁপা স্নায়ুরজ্জুটি মেরুদণ্ডী প্রাণীদের ক্ষেত্রে পূর্ণাঙ্গ প্রাণীদেহে কি হচ্ছে? পূর্ণাঙ্গ প্রাণীদেহে এটি অগ্রভাগে পরিবর্তিত হয়ে মস্তিষ্ক এবং পশ্চাতে সুষুম্নাকাণ্ড গঠন করে। আর এই গলবিলীয় ফুলকা যে ছিদ্র থাকে, সেই গলবিলীয় ফুলকা ছিদ্র জীবনের যে কোনো দশায় অথবা সারা জীবন ধরে ফুলকারন্ধ্র থাকতে পারে, গলবিলীয় ফুলকা ছিদ্র থাকতে পারে। আর উন্নত কর্ডেটের ক্ষেত্রে এই ফুলকারন্ধ্রের কি হয়? বিলোপ ঘটে এবং এটি ফুলকা বা ফুসফুসে পরিণত হয়। আর লেজ যে থাকে, সে পায়ু পরবর্তিত পেশল স্থিতিস্থাপক লেজ থাকে। আর কখনো কখনো এটির কি ঘটে? বিলোপ ঘটে থাকে। আর এন্ডোস্টাইল যে গলবিলীয় নিচে এন্ডোস্টাইল নামক অঙ্গ থাকে, এটি পরবর্তীতে থাইরয়েড গ্রন্থিতে পরিণত হয়। তাহলে শিক্ষার্থী, আমরা এখানে কর্ডাটা পর্বের একটি চিত্র দেখতে পাচ্ছি। যে চিত্রতে আমরা দেখতে পাচ্ছি যে নিরেট নটকট। এই নিরেট নটকট কি থাকে? যে ভ্রূণ অবস্থায় দেহের পৃষ্ঠদেশে মধ্যরেখা বরাবর দণ্ডাকার ও স্থিতিস্থাপক নটকট থাকে। আর এই নটকট তখন কি হচ্ছে? যে পূর্ণাঙ্গ প্রাণীতে, মেরুদণ্ডীদের পূর্ণাঙ্গ প্রাণীতে এই নটকট কি হচ্ছে? এই নটকট মেরুদণ্ডে
পরিণত হচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছি পৃষ্ঠীয় ফাঁপা স্নায়ুরজ্জু। এই পৃষ্ঠীয় ফাঁপা স্নায়ুরজ্জু মেরুদণ্ডী প্রাণীদের ক্ষেত্রে পূর্ণাঙ্গ প্রাণী দেহে, এটা কি হচ্ছে, পূর্ণাঙ্গ প্রাণী দেহে অগ্রভাগে মস্তিষ্কে পরিণত হচ্ছে, এবং এই অগ্রভাগটা কি হচ্ছে, মস্তিষ্কে পরিণত হচ্ছে, আর পশ্চাৎভাগ সুষুম্না কাণ্ডে পরিণত হচ্ছে। তাহলে শিক্ষার্থী, আমরা এই নিরেট নটকটটা কি হচ্ছে, নিরেট নটকট মেরুদণ্ডী প্রাণীদের ক্ষেত্রে কি গঠন করে, মেরুদণ্ড গঠন করে। আর এই পৃষ্ঠীয় ফাঁপা স্নায়ুরজ্জু মেরুদণ্ডী প্রাণীদের ক্ষেত্রে পরিণত পূর্ণাঙ্গ প্রাণীতে অগ্রভাগে মস্তিষ্ক এবং পশ্চাতে সুষুম্না কাণ্ড গঠন করে। আর এখানে কি আছে, এই গলবিলীয় ফুলকারন্ধ্র। এই গলবিলীয় ফুলকারন্ধ্র জীবনের যে কোনো দশায় বা আজীবন ধরে গলবিলীয় ফুলকারন্ধ্র থাকতে পারে। আর উন্নত কর্ডেটদের ক্ষেত্রে এই গলবিলীয় ফুলকারন্ধ্রের বিলোপ ঘটে, এটি ফুলকা বা ফুসফুসে, পূর্ণাঙ্গ প্রাণীতে ফুলকা বা ফুসফুসে পরিণত হয়। আর যে অ্যান্ডোস্টাইল, এই অ্যান্ডোস্টাইলটা কি থাকে, যে গলবিলের নিচে অ্যান্ডোস্টাইল নামক অঙ্গ থাকে। এই গলবিলের নিচে অ্যান্ডোস্টাইল নামক অঙ্গ থাকে। আর এই অ্যান্ডোস্টাইল এটি পরবর্তীতে এই থাইরয়েড গ্রন্থিতে রূপান্তরিত হয়। আর প্রতিসাম্যতা, এদের দেহ দ্বিপার্শ্বীয়ভাবে প্রতিসম। আর দেহে অন্তঃখণ্ডায়ন বিদ্যমান। আর দেহ গঠন এদের দেহ গঠন হলো ত্রিস্তরী। আর অর্থাৎ ভ্রূণীয় অবস্থায় এক্টোডার্ম, এন্ডোডার্ম ও মেজোডার্ম বিদ্যমান। আর এদের সংবহনতন্ত্র বদ্ধ প্রকৃতি, দেহে রক্তজলক উপস্থিত, আর হিমোগ্লোবিন নামক লোহিত রক্তকণিকা অবস্থান করে। আর রেচনতন্ত্রের ক্ষেত্রে এদের রেচনতন্ত্রে এক জোড়া, মানে প্রধান রেচন অঙ্গ হলো এক জোড়া বৃক্ক। মানে এদের প্রধান রেচন অঙ্গ এক জোড়া বৃক্ক, এর মাধ্যমে দেহ থেকে নাইট্রোজেন জাতীয় বজ্র পদার্থ অপসারণ করে। মানে এই রেচন অঙ্গের মাধ্যমে, মানে বৃক্কের মাধ্যমে এরা কি করে, দেহ থেকে নাইট্রোজেন জাতীয় বজ্র পদার্থ অপসারণ করে। আর অন্তঃক্ষরা গ্রন্থি আছে এদের দেহের ভিতরে। অধিকাংশ সদস্যের বৃদ্ধি ও বিকাশের জন্য অন্তঃক্ষরা তন্ত্র বিদ্যমান। আর পরিপাক তন্ত্র এদের সম্পূর্ণ, অন্তঃপরিপাক ও বহিঃপরিপাক গ্রন্থি থাকে। মানে কর্ডাটা পর্বের পরিপাক তন্ত্র হলো সম্পূর্ণ, আর অন্তঃক্ষরা মানে অন্তঃপরিপাক ও বহিঃপরিপাক গ্রন্থি থাকে। আর কর্ডেটদের আর দেহ মানে খণ্ডকায় দেহ প্রাচীর, মস্তিষ্ক লেজে সীমাবদ্ধ থাকে। আর এই সিলম পর্যন্ত এটি পৌঁছায় না। আবার দেহে প্রকৃত সিলম উপস্থিত। আর হৃৎপিণ্ডের চারিপাশে পেরিকার্ডিয়াল গহ্বর গঠন করে। মানে হৃৎপিণ্ডের চারিপাশে কি করে, পেরিকার্ডিয়াল গঠন করে, মানে দেহে প্রকৃত সিলম উপস্থিত। আর হৃৎপিণ্ড সর্বদাই অন্ত্রের অঙ্কীয় দেশে অবস্থান করে থাকে। মানে এই কর্ডেট প্রাণীদের হৃৎপিণ্ড সর্বদাই অন্ত্রের অঙ্কীয় দেশে অবস্থান করে থাকে। আর দেহের যে উপাঙ্গ, দুই জোড়া বেশি উপাঙ্গ থাকে না। আর নিম্ন কর্ডেটে উপাঙ্গ বিজোড় হয়ে থাকে। মানে উন্নতদের দেহে দু জোড়া বেশি উপাঙ্গ থাকে না। আর হেপাটিক মানে পোর্টাল তন্ত্র, যে মানে রক্ত সংবহনের জন্য বিশেষ ক্ষেত্রে হেপাটিক পোর্টাল তন্ত্র উপস্থিত। আর চক্ষু থাকে এদের সরল প্রকৃতির, মস্তিষ্ক থেকে উৎপত্তি লাভ করে থাকে। তাহলে শিক্ষার্থী, এদের চক্ষু কোথা থেকে উৎপত্তি লাভ করে, এদের চক্ষু মস্তিষ্ক থেকে উৎপত্তি লাভ করে থাকে। আর একলিঙ্গ আর যৌন জনন প্রক্রিয়া এরা বংশ বিস্তার করে থাকে। মানে কর্ডেট প্রাণীদের কি হয়, এরা একলিঙ্গ এবং যৌন জনন প্রক্রিয়া বংশ বিস্তার করে থাকে। এদের ক্ষেত্রে অযৌন অনুপস্থিত। তাহলে শিক্ষার্থী, আমরা যে এই কর্ডাটা পর্বের যে সাধারণ বৈশিষ্ট্য সে সম্পর্কে আমরা ধারণা পেলাম। আর এই কর্ডাটা পর্বকে কি করা হচ্ছে, কর্ডাটা পর্বের যে শ্রেণীবিন্যাস আছে, কর্ডাটা পর্বকে প্রথমে তিনটি উপপর্বে বিভক্ত করা হয়। একটি প্রথম পর্বটি হচ্ছে ইউরোকর্ডাটা, দ্বিতীয়টি হচ্ছে সেফালোকর্ডাটা এবং তৃতীয়টি হচ্ছে ভার্টিব্রাটা। আর এই কর্ডাটা পর্বকে যে শ্রেণীবিন্যাস করা হয়েছে, সেই শ্রেণীবিন্যাসটি আমি তোমাদের ছকের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। তাহলে শিক্ষার্থী, আমরা কিন্তু এখানে চিত্রের মাধ্যমে এটি কি বুঝতে পেরেছি শিক্ষার্থী। তা এখানে যে পৃষ্ঠীয় ফাঁপা স্নায়ুরজ্জু, নিরেট নটকট, এন্ডোস্টাইল, গলবিলীয় ফুলকারন্ধ্র, পায়ুছিদ্র, আমরা সবকিছু এখানে বুঝতে পারছি যে পূর্ণাঙ্গ প্রাণীতে এই নিরেট নটকটটা কি হচ্ছে, নিরেট নটকট পূর্ণাঙ্গ প্রাণীতে মেরুদণ্ডে পরিণত হচ্ছে। পৃষ্ঠীয় ফাঁপা স্নায়ুরজ্জু অগ্রভাগে পরিণত প্রাণীতে অগ্রভাগে মস্তিষ্ক এবং পশ্চাতে সুষুম্না স্নায়ু গঠন করতেছে। আর গলবিলীয় ফুলকারন্ধ্র
যদি আজীবনও থাকে এবং উন্নত কর্ডের ক্ষেত্রে কি হচ্ছে, এই গলবিলীয় ফুৎকারন্ধ্র বিলোপ ঘটে, ফুলকা বা ফুসফুসে পরিণত হচ্ছে। আর অ্যান্ডোস্টাইল কি হচ্ছে, পরবর্তীতে এটা কি করে, থাইরয়েড গ্রন্থিতে পরিণত হয়। তাহলে শিক্ষার্থী, আমরা এই চিত্রের মাধ্যমে আমরা জেনে নিলাম যে কর্ডাটা পর্বের যে পরিণত প্রাণীতে এই সমস্ত কিভাবে পরিণত হচ্ছে, যে মস্তিষ্ক, সুষুম্না স্নায়ু, মেরুদণ্ড, তারপরে থাইরয়েড গ্রন্থি কিভাবে পরিণত হচ্ছে আমরা জেনে নিলাম। তাহলে শিক্ষার্থী, আমি এবার তোমাদের কর্ডাটা পর্বের যে শ্রেণীবিন্যাস সেটি আমি ছকের মাধ্যমে তোমাদেরকে দেখাচ্ছি। তাহলে শিক্ষার্থী, কর্ডাটা পর্বকে কয়টি উপপর্বে প্রথমে বিভক্ত করা হয়েছে? কর্ডাটা পর্বকে প্রথমে তিনটি উপপর্বে বিভক্ত করা হয়েছে। তাহলে শিক্ষার্থী, কর্ডাটাকে প্রথমে তিনটি উপপর্বে বিভক্ত করা হয়েছে। উপপর্ব এক হলো কি, ইউরোকর্ডাটা। উপপর্ব এক, ইউরোকর্ডাটা। উপপর্ব দুই হলো সেফালোকর্ডাটা। সেফালোকর্ডাটা। আর 3 নম্বর হচ্ছে উপপর্ব তিন হলো ভার্টিব্রাটা। তাহলে শিক্ষার্থী, আমরা কর্ডাটা পর্বকে যে 3টি উপপর্বে বিভক্ত করা হয়েছে সেটি হলো, 1 নম্বর হলো ইউরোকর্ডাটা, 2 নম্বর হলো সেফালোকর্ডাটা, 3 নম্বর হলো ভার্টিব্রাটা। এবার এই উপপর্ব এক ইউরোকর্ডাটাকে আবার 3টি শ্রেণীতে ভাগ করা হয়েছে। সেই 3টি শ্রেণী হলো, এই উপপর্ব ইউরোকর্ডাটাকে আবার 3টি শ্রেণীতে ভাগ করা হয়েছে। সেই 3টি শ্রেণী হলো, 1 নম্বর শ্রেণী হলো থ্যালেসিয়া, অ্যাসিডিয়েসিয়া। 1 নম্বর হলো কি, অ্যাসিডিয়াসিয়া। শ্রেণী দুই হলো থ্যালিয়াসিয়া। আর শ্রেণী তিন হলো শিক্ষার্থী লার্ভাসিয়া। শ্রেণী 3 হলো শিক্ষার্থী লার্ভাসিয়া। তাহলে ইউরোকর্ডাটা উপপর্বকে 3টি শ্রেণীতে ভাগ করা হয়েছে। একটি হলো অ্যাসিডিয়াসিয়া, 2 নম্বর হলো থ্যালিয়াসিয়া, 3 নম্বর হলো লার্ভাসিয়া। আর এই সেফালোকর্ডাটাকে কোনো শ্রেণীতে বা অধিশ্রেণীতে বিভক্ত করা হয়নি। আর এই ভার্টিব্রাটা উপপর্বকে প্রথমে 2টি অধিশ্রেণীতে বিভক্ত করা হয়েছে। তো সেই 2টি অধিশ্রেণী হলো যে ভার্টিব্রাটা উপপর্বকে 2টি অধিশ্রেণীতে ভাগ করা হয়েছে। অধিশ্রেণী একটি হলো অ্যাগনাথা, আর 2 নম্বর হলো ন্যাথোস্টোমাটা। অধিশ্রেণী 2 নম্বর হলো ন্যাথোস্টোমাটা। মানে ভার্টিব্রাটা উপপর্বের অধীনে কি আছে, উপপর্বের অধীনে 2টি আবার অধিশ্রেণী আছে। সেই 2টি অধিশ্রেণীর একটি অধিশ্রেণী হলো অ্যাগনাথা আর একটি হলো ন্যাথোস্টোমাটা।
আর এই অধিশ্রেণী একনাথাকে আবার দুটি শ্রেণীতে বিভক্ত করা হয়েছে। সেই দুইটি শ্রেণী হলো, 1 নম্বর শ্রেণী হলো শ্রেণী 1 হলো মিগজিনি, আর 2 নম্বর শ্রেণী হলো শ্রেণী 2 নম্বর শ্রেণী হলো পেট্রোমাইজনটিডা। মানে 2 নম্বর শ্রেণী হলো কি শিক্ষার্থী? পেট্রোমাইজনটিডা। তাহলে শিক্ষার্থী অধিশ্রেণী একনাথাকে দুইটি শ্রেণীতে ভাগ করা হয়েছে, একটি হলো মিগজিনি আর একটি হলো পেট্রোমাইজনটিডা। আর এই আরেকটি অধিশ্রেণী ন্যাথোস্টোমাটা, এই ন্যাথোস্টোমাটা অধিশ্রেণীকে 7টি শ্রেণীতে ভাগ করা হয়েছে। সেই 7টি শ্রেণীর একে 7টি শ্রেণীতে ভাগ করা হয়েছে। 7টি শ্রেণীর 1 নম্বর শ্রেণী হচ্ছে শ্রেণী 1 নম্বর হচ্ছে কন্ড্রিকথিস। তাহলে শিক্ষার্থী 1 নম্বর শ্রেণী হচ্ছে কন্ড্রিকথিস। তাহলে শিক্ষার্থী আমরা এখানে দেখা যাচ্ছে না, আমি একটু এদিকে লিখি শিক্ষার্থী। ন্যাথোস্টোমাটার 1 নম্বর মানে শ্রেণী হচ্ছে কি কন্ড্রিকথিস। তাহলে শিক্ষার্থী 1 নম্বর শ্রেণী হচ্ছে কন্ড্রিকথিস শিক্ষার্থী। তারপরে 2 নম্বর হচ্ছে, এটা হলো কি শিক্ষার্থী 1 নম্বর। 2 নম্বর হচ্ছে অ্যাক্টিনোপটেরিজি। 2 নম্বর হচ্ছে অ্যাক্টিনোপটেরিজি। তারপর 3 নম্বর হচ্ছে সার্কোপটেরিজি। সার্কোপটেরিজি। 4 নম্বর হচ্ছে 4 নম্বর অ্যামফিবিয়া। 4 নম্বর অ্যামফিবিয়া। 5 নম্বর হচ্ছে রেপ্টিলিয়া। 5 নম্বর রেপ্টিলিয়া। 6 নম্বর হচ্ছে অ্যাভিস। আর 7 নম্বর হচ্ছে ম্যামালিয়া। তাহলে শিক্ষার্থী আমরা এখানে করডাটা যে পর্বকে যে শ্রেণীবিন্যাস করা যে হয়েছে, সেই শ্রেণীবিন্যাসটি আমরা ছকের মাধ্যমে দেখে নিলাম। আমি আবারও তোমাদেরকে ছকটি বুঝিয়ে দিচ্ছি। করডাটা পর্বকে প্রথমে কি করা হয়েছে? করডাটা পর্বকে প্রথমে তিনটি উপপর্বে বিভক্ত করা হয়েছে। সেই 3টি উপপর্ব হচ্ছে 1 নম্বর পর্ব হচ্ছে কি 1 নম্বর উপপর্ব হলো ইউরোকর্ডাটা, 2 নম্বর হলো সেফালোকর্ডাটা, 3 নম্বর হলো ভার্টিব্রাটা। আর এই উপপর্ব ইউরোকর্ডাটাকে আবার 3টি শ্রেণীতে বিভক্ত করা হয়েছে। সেই 3টি শ্রেণী হলো 1 নম্বর শ্রেণী হলো অ্যাসিডিয়াসিয়া, 2 নম্বর হলো থ্যালিয়েসিয়া আর 3 নম্বর হলো লার্ভাসিয়া। আর এই ভার্টিব্রাটা উপপর্বকে প্রথমে 2টি অধিশ্রেণীতে বিভক্ত করা হয়েছে। সেই 2টি অধিশ্রেণীর 1 নম্বর অধিশ্রেণী হলো অ্যাগনাথা আর 2 নম্বর হলো ন্যাথোস্টোমাটা। আর এই অ্যাগনাথা অধিশ্রেণীকে আবার 2টি শ্রেণীতে বিভক্ত করা হয়েছে। এই 2টি শ্রেণীর 1 নম্বর শ্রেণী হচ্ছে মিগজিনি আর 2 নম্বর শ্রেণী হচ্ছে পেট্রোমাইজনটিডা। তাহলে শিক্ষার্থী এই আরেকটি যে অধিশ্রেণী আছে ন্যাথোস্টোমাটা, এই ন্যাথোস্টোমাটা অধিশ্রেণীকে আবার 7টি শ্রেণীতে ভাগ করা হয়েছে। 1 নম্বর হচ্ছে কন্ড্রিকথিস,
2 নম্বর হচ্ছে অ্যাক্টিনোপটেরিজি, 3 নম্বর সার্কোপটেরিজি, আর 4 নম্বর হলো অ্যামফিবিয়া, 5 নম্বর হলো রেপটিলিয়া, 6 নম্বর হলো অ্যাবিস, আর 7 নম্বর হলো ম্যামালিয়া। তাহলে শিক্ষার্থী, আমরা কর্ডাটা পর্বের যে শ্রেণীবিন্যাস সেটি সম্পর্কে আজ ধারণা পেলাম। আমরা বাসায় কি করব শিক্ষার্থী, আমরা এই যে আমি যে তোমাদের আজকে ক্লাসটা নিলাম সেই ক্লাসটা তোমরা ভালোভাবে বাসায় অনুশীলন করবে। কারণ প্রতিদিন যদি তোমরা বাসায় নিয়মিত অনুশীলন করো তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। তাহলে আগামী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। সকলে সুস্থ থাকো এই শুভকামনায় সকলকে ধন্যবাদ।